ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব চতুর্থ শ্রেণীর পাতাবাহার বইটি। পাতাবাহারের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো প্রমোদারঞ্জন রায়ের লেখা বনের খবর গল্পটি। আশা করছি গল্পটি তোমাদের সবার পড়া হয়ে গেছে, তাই আমি সরাসরি চলে যাব প্রশ্ন উত্তরে, যেটা বুঝতে আশা করছি তোমাদের সমস্যা হবে না। প্রশ্ন উত্তরের শুরুতেই প্রমোদারঞ্জন রায় সম্পর্কে লেখা রয়েছে, যেটা আমরা অবশ্যই একটু পড়বো। প্রমোদারঞ্জন রায় জন্ম 1874 সালে ও মারা যান 1949 সালে। জন্ম ময়মনসিংহের মসুয়ায়। পিতা কালীনাথ রায়। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের পাঠ অসম্পূর্ণ রেখেই ভারতীয় জরিপ বিভাগের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে অফিসার পদে চাকরি পান। কর্মজীবনের অধিকাংশ সময়ে জীবনের ঝুঁকি নিয়ে ভারত, বর্মা, শ্যাম দেশের ঘন জঙ্গলে ঘুরেছেন। বনের খবর বইতে তার চাকরি জীবনের অভিজ্ঞতার কথা রয়েছে। তিনি স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের পিতা এবং উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অনুজ। এটা কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখার মতো, যে তিনি লেখিকা লীলা মজুমদারের কথা আমরা শুনেছি, পড়েছি। তো তার পিতা এবং উপেন্দ্র কিশোর রায়চৌধুরীকেও আমরা সবাই চিনি, এবং উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভাই হলেন প্রমোদারঞ্জন রায়। এবার প্রশ্ন রয়েছে 1-2, প্রমোদারঞ্জন রায় চাকরি সূত্রে কোন কোন দেশ ঘুরেছেন? যে লেখা আছে ভারত, বর্মা, শ্যাম দেশ। লীলা মজুমদার তার কে ছিলেন? লীলা মজুমদার ছিলেন তার কন্যা। নেক্সট 3-এর দাগে রয়েছে বর্ণ বিশ্লেষণ করা, এটা আমি করে দিয়েছি, দেখো। আচ্ছা, ক্রমাগত বর্ণ বিশ্লেষণ করলে পাবো কয়ে হসন্ত যোগ র যোগ অ যোগ ম যোগ আ যোগ গয়ে হসন্ত যোগ অ যোগ তয়ে হসন্ত। এখানে ময়তেও কিন্তু হসন্ত হবে। ক্রমাগত পাঞ্জা পয় হসন্ত যোগ আ ইয় যোগ বর্গী জয় হসন্ত যোগ আ। পশ্চিম পয় হসন্ত যোগ অ তালবস ছয় হসন্ত যোগ চয় হসন্ত যোগ হস্যই ম পশ্চিম। আচ্ছা, কিলিবিলি সবগুলো সহজ, এটা খুবই সহজ। কয় হসন্ত যোগ হস্যই, লয় হসন্ত যোগ হস্যই, বয় হসন্ত যোগ হস্যই, লয় হসন্ত যোগ হস্যই। আচ্ছা, এখানে ক্রম একটুখানি বলে দিই, ক্রয়ের রফলা আছে বলে ক যোগ র হয়েছে, আর ক্র অ একটা আসছে বলে তাই অ বসেছে। কিন্তু এখানে আকার ময়ে আকার আছে বলে ম যোগ আ। গ তো গ অ, গয়ের পর একটা অ এর উচ্চারণ আসছে তাই অ বসেছে। আচ্ছা, এটা তো যুক্তাক্ষর রয়েছে আর বাকিটা আকার রয়েছে বলে হয়ে গেল। আর এখানে আমি অ করেছি কেন? পশ্চিম তো বলো পশ্চিম, প অ একটা অ আসছে তাই কিন্তু অ বসেছে। নেক্সট প্রাণপণ, পয়ের রফলা আছে তাই প যোগ র, আকার আছে বলে আকার বসলো। প্রাণ পণ পণ, আবার অ আসছে। পণ যখন উচ্চারণ করছি তখন একটা মাঝখানে অ আসছে আর মধ্যে ন হয়ে গেল। নেক্সট 4-এর দাগে বলেছে বনের খবর গল্পটিতে এমন অনেক শব্দ আছে যা হাইফেন দিয়ে যুক্ত, যেমন 650, 700, 10, 12 জন ইত্যাদি। গল্পটিতে এরকম কতগুলি শব্দ আছে খুঁজে বের করে নিচের বাক্সটি ভর্তি করো। আচ্ছা, তাহলে এখানে যেগুলো লিখতে হবে সেটা আমি খাতায় লিখে দিয়েছি, দেখো। গুলো লিখেছি: হাত পা, 9টা 10টা, এক এক, চলতে চলতে, বলতে না বলতে, জল কাদা, ফোঁস ধীরে ধীরে, আশেপাশে, 3-4টে, 70-80, 5-7টা, 40-45, দাগে দাগে, কাপড় চোপড়, জুতো মোজা, 50-60, 5-7টা। এর মধ্যে তোমাদের যেরকম পছন্দ হবে, যেগুলো যেগুলো মনে হবে সেগুলো লিখবে। বলেছে 5-এর দাগে ধর্ণাত্মক শব্দগুলি ব্যবহার করে মৌলিক বাক্য রচনা করো। প্রথমটা রয়েছে কিলিবিলি,
তাল দিঘিতে মাছ কিলিবিলি করছে, যেটা দিয়ে বাক্য রচনা করবো সবসময় কিন্তু তার তলায় দাগ দেবো। হুড়মুড়, মাটির ঘরের দেওয়ালটা হুড়মুড় করে ভেঙে পড়লো। মিটমিট, রাতের অন্ধকারে প্যাঁচার চোখ দুটো মিটমিট করে জ্বলছে। পটপট, সুবল পটপট করে প্যাকাটিগুলো ভেঙে ফেললো। নেক্সট, মরমর, ঝড়ের ধাক্কায় আম গাছের ডালটি মরমর করে ভেঙে পড়লো। থরথর, শীতের রাতে ভিখারিটি থরথর করে কাঁপছে। গুড়গুড়, মেঘের গুড়গুড় শব্দে বুক কাঁপে। ফোঁস-ফোঁস, সাপটি রাগে ফোঁস-ফোঁস করে তেড়ে এলো। নেক্সট, 6-এর দাগে বলেছে একই শব্দ পরপর দুবার ব্যবহৃত হয়েছে এমন কয়েকটি শব্দ তোমরা গল্প থেকে খুঁজে নিয়ে লিখো। যেমন জলে জলে। এইগুলো ছাড়াও আর কি পেয়েছি? থরথর, গুড়গুড়, ফোঁস-ফোঁস, বড় বড়, মিটমিট, পটপট, ধীরে ধীরে, আগে আগে, ভাবতে ভাবতে। এখানে রয়েছে শব্দার্থ। বর্গমাইল কথার অর্থ এটা মুখস্থ করব, বিস্তীর্ণ অঞ্চলের ক্ষেত্রফল মাপার একটি একক। খোরাক, খোরাক হচ্ছে খাদ্যদ্রব্য। মেহনত মানে পরিশ্রম। হুল্লুমান মানে হচ্ছে হনুমান শব্দটার একটা রূপভেদ। পাঞ্জা, 5 আঙুল সমেত করতল। ধুনি, অগ্নিকুণ্ড, খটকা, সন্দেহ বা সংশয়। এগুলো কিন্তু আমরা 7-এর দাগে বলেছে নিচের অনুচ্ছেদে কয়টি বাক্য আছে লেখো। দেখো, যেখানে যেখানে বাক্যগুলো শেষ হচ্ছে আমি কিন্তু একটা করে দাড়ি দিয়েছি, সেই হিসাবে যদি বিচার করি তাহলে এখানে 1টা 2টো 3টে 4টে, না এখানে একটা শেষ হয়েছে, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। এখানে তাহলে আমাদের 9টা বাক্য রয়েছে। গল্পটিতে কোন কোন পশু পাখির উল্লেখ আছে তার একটি তালিকা তৈরি করো এবং প্রতিটি পশু এবং পাখি সম্পর্কে 2টি করে বাক্য লেখো। এটার উত্তর আমি লিখে দিয়েছি, দেখো। প্রথমেই আছে হাতি। হাতি সম্পর্কে লিখেছি, হাতি পশুদের মধ্যে সব থেকে বড় ও ভারী পশু। হাতির কুলোর মতো কান, মূলোর মতো দাঁত ও লম্বা শুঁড় থাকে। নেক্সট লিখেছি গন্ডার সম্পর্কে, গন্ডারের চামড়া খুব শক্ত হয়। গন্ডারের নাকের কাছে শক্ত পাকানো চুল থাকে যা শিংয়ের মতো দেখতে, এটিকে খড়গ বলে। নেক্সট হরিণ, হরিণ দেখতে খুব সুন্দর ও শান্ত প্রাণী। হরিণের গাছের ডালের মতো শিং থাকে। বুনো মোষ, বুনো মোষ সম্পর্কে কি লিখেছি? বুনো মোষ খুব ভয়ঙ্কর হয়, এরা সাধারণত গভীর বনের ভিতর থাকে। হনুমান, হনুমানের কি লিখেছি? হনুমানের অনেক লম্বা লেজ থাকে। হনুমানের সামনের পা দুটি মানুষের হাতের মতো ব্যবহার করতে পারে। আর আছে ফেজেন্ট, ফেজেন্ট খুব সুন্দর একটি পাখি, বর্তমানে এই পাখিকে দেখা যায় না। নেক্সট 9-এর দাগে আমরা দেখতে পাচ্ছি, 9-এর দাগে রয়েছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, প্রায় 9টা রয়েছে, যেগুলোর উত্তর আমি লিখে দিয়েছি, দেখো এক এক করে। প্রথম প্রশ্ন রয়েছে লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? প্রমোদারঞ্জন রায়ের লেখা বনের খবর গল্প থেকে আমরা জানতে পারি যে লুসাই পাহাড় প্রায় 650 থেকে 700 বর্গমাইল জায়গা নিয়ে বিস্তৃত। 2-এরটা, লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা কেন বলা হয়েছে? প্রমোদারঞ্জন রায়ের লেখা বনের খবর গল্পে লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে কারণ এটি প্রায় 650 থেকে 700 বর্গমাইল জায়গা জুড়ে বিস্তৃত এলাকা, যেখানে কোনো গ্রাম নেই, পথ নেই, চারিদিকে শুধু ঘন জঙ্গল। হাতের রাস্তা পাওয়া গেলে লোকজনের কেন খুব মজা হলো? প্রমোদারঞ্জন রায়ের লেখা বনের খবর গল্পে হাতির রাস্তা পাওয়া গেলে লোকজনের খুব মজা হলো কারণ তাদের আর হাতির যাওয়া আসা করার জন্য বন কাটতে হচ্ছে না। পাহাড়ের চারিদিক ঘন বন থাকায় হাতিদের নিয়ে যেতে অসুবিধে হয়, তাদের বন কেটে তারপর হাতিদের নিয়ে যেতে হয়। 4-এরটা, গন্ডার দেখে শ্যামলাল কি কি করেছিল? প্রমোদারঞ্জন রায়ের লেখা বনের খবর গল্পে গন্ডার দেখে শ্যামলাল খুব ভয় পেয়ে গিয়েছিল। গন্ডারটা কামানের গোলার মতো বেরিয়ে আসছে দেখে শ্যামলাল লেখককে বন্দুক না দিয়েই প্রাণ বাঁচাবার জন্য সোজা পথ খুঁজতে লাগলো। 5-এরটা, দ্বিতীয় দিন বন্দুক এবং বনের পশু পাখি থাকা সত্ত্বেও শিকার করতে পারা যায়নি কেন? প্রমোদারঞ্জন রায়ের লেখা বনের খবর গল্পে দ্বিতীয় দিন বন্দুক ও বনের পশু পাখি থাকা সত্ত্বেও লেখকরা শিকার করতে পারেননি। লেখকরা খুব ভোরবেলা উঠে যাত্রা আরম্ভ করেছিলেন, ফলে ঘন বন ও তার উপর চারিদিক কুয়াশায় ঢাকা থাকার ফলে শিকার দেখতে না দেখতে জঙ্গলে মিলিয়ে যাচ্ছিল। 6-এরটা, পাকুয়া নদীর বর্ণনা দাও। প্রমোদারঞ্জন রায়ের লেখা বনের খবর গল্পে আমরা পাকুয়া নদীর উল্লেখ পাই। নদীটি লুসাই পাহাড়ের ঘন জঙ্গলের মধ্য দিয়ে বয়ে চলা একটি নদী। নদীটি 70-80 হাত চওড়া আর তাতে 1 কোমর জল।
জল জঙ্গলের মধ্যে থাকায় বুনো হাতি ও অন্যান্য পশুরা নদীতে জল খেতে আসে। 7 লেখকের উহু চিৎকার শুনে হাতিরা কি করেছিল? প্রমোদারঞ্জন রায়ের লেখা বনের খবর গল্পে লেখক দুবার উ চিৎকার করতে পাহাড় থেকে একটা হাতি হু বলে ডেকে উঠল, আর 50-60 হাত দূর থেকে অনেকগুলো হাতি গুড় গুড় শব্দ করে জবাব দিতে লাগলো। তারপর লেখক যেই আবার উ করে উঠলেন, তখন সব হাতি একইভাবে ডাকতে শুরু করলো। একটি হাতি পাহাড়ের উপর থেকে উ বলে করে, আর বাকি অন্যরা নালার কিনারা থেকে গুড় গুড় শব্দ করে আর নাকে ফোঁস ফোঁস আওয়াজ করে। রাতে কোথায় তাঁবু খাটানো হলো? প্রমোদারঞ্জন রায়ের লেখা বনের খবর গল্পে লেখক ও তার অন্যান্য সাথীরা পাকুয়া নদীর ওপারে বন কেটে তাঁবু খাটানোর ব্যবস্থা করলো। খুব বড় বড় ধুনি আর পাহারার বন্দোবস্ত করা হলো। মাহুতরা রাতে কোথায় হাতিদের বেঁধে রাখলো? প্রমোদারঞ্জন রায়ের লেখা বনের খবর গল্পে মাহুতরা রোজ হাতিদের চড়ে খাবার জন্য বনে ছেড়ে দিত, কিন্তু সেদিন রাতে তারা হাতিদের তাঁবুর কাছে বেঁধে রাখলো। শেষে 10-এর দাগে দুটো ব্রড প্রশ্ন রয়েছে। কিভাবে রাতে বুনো হাতি তাড়ানো হলো? প্রশ্নের উত্তরগুলো কিন্তু একটু বড় হবে। প্রমোদারঞ্জন রায়ের লেখা বনের খবর গল্পে লুসাইরা শুকনো বাঁশের মশাল তৈরি করে লম্বা লম্বা কাঁচা বাঁশের আগায় বেঁধে রাখে, যাতে করে রাত্রিবেলায় লম্বা বাঁশের বাঁট ধরে ঘুরিয়ে হাতি তাড়াতে পারে। সেদিন রাতে 5-7টা হাতি মিলে যখন এপারে আসার জন্য নদীতে নামে, তখন তারা মাঝ নদীতে আসতে না আসতে লেখকদের হাতি দুটো ছটপট করে আর চিৎকার করতে শুরু করে। তখন লেখকের সাথে থাকা লোকেরা প্রাণপণে সেই মশালটা ঘুরিয়ে বিকট চিৎকার করতে করতে ছুটে আসে, আর হাতিগুলো দৌড়ে আবার ওপারের বনে ঢুকে যায়। সারা রাত তারা এইভাবেই হাতি তাড়াতে থাকে। 2 লেখকের শুকনো নালায় নামার অভিজ্ঞতা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটার উত্তরটা আরো বড়। প্রমোদারঞ্জন রায়ের লেখা বনের খবর গল্পে লেখক যখন শুকনো নালায় নামলেন, তখন তার সাথে ছিল লুসাই বুড়ো আর শ্যামলাল। নালাটা প্রায় 15 ফুট চওড়া ছিল। নালা সবেমাত্র পার হয়ে যাবে, সেই সময় লেখক শুনতে পান জল কাদা তোলপাড় করার শব্দ। তিনি তখন ভাবেন যে কোনো হাতি, গন্ডার বা বুনো মোষ কাদায় লুকিয়ে আয়েশ করছে। তাদের পায়ের শব্দে সে ব্যস্ত হয়ে উঠেছে। এই ভেবে নালার যে পার থেকে নেমেছিলেন সেই পারে ফিরে এসে দেখেন একটি বড় দেহবিশিষ্ট বিশাল এক গন্ডার। লেখক সেই গন্ডারটিকে যমদূতের দাদামশাইয়ের সাথে তুলনা করেছেন। গন্ডারটি কিছুক্ষণ দাঁড়িয়ে ফোঁস ফোঁস করতে লাগলো। লাল দুটি চোখ দিয়ে মিটমিট করে দেখছে, কান দুটি পিছন দিকে হেলানো। ভয়ে প্রায় সকলেই ভেবে উঠতে পারছিল না যে তারা কিভাবে নিজেদের প্রাণ বাঁচাবে। অবশেষে গন্ডার একটি হুঙ্কার দিয়ে দৌড়ে পাহাড়ে উঠে গেল। আচ্ছা, গল্পটার একদম শেষে এসে গেছি। এখানে একটা ছোট্ট প্যাসেজের মতো রয়েছে। কি লেখা রয়েছে চলো একটু পড়ি। এক সময় পশু শিকার যেমন মানুষের শখ ছিল, তেমনি নগরায়নের প্রয়োজনে কিংবা প্রত্যন্ত অঞ্চলে রেল, সড়ক প্রভৃতি যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রাণ বাঁচাতে মানুষকে পশু পাখি শিকার করতে হয়েছে। পাঠ্যের লেখক জরিপের কাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে জীবিকার প্রয়োজনে বিভিন্ন সময় শিকার করতে বাধ্য হয়েছেন। 1972 সালে ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন তৈরি হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট। 1972 সালে ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন তৈরি হয়। এই সালটা কিন্তু মনে রাখবো। তখন থেকে যে কোনো রকমের পশু শিকার আইনত নিষিদ্ধ। কিন্তু শিকার কাহিনী সাহিত্যের একটি বিশেষ সংরূপ। যেমন ইংরেজিতে লেখা জিম করবেটের রচনা, ঠিক তেমনি বাংলায় প্রমোদারঞ্জন রায়ের লেখা বনের খবর। তাহলে এই বাংলাতে আমরা যেমন প্রমোদারঞ্জন রায়ের নাম পড়লাম, যিনি শিকার বা জঙ্গলের শিকার এইসব নিয়ে গল্প লিখতেন, ঠিক তেমনি ইংরেজির একজন সাহিত্যিকের নাম পেলাম, তিনি হলেন জিম করবেট, যিনি এই ধরনের শিকার সংক্রান্ত গল্প লিখতেন। ঠিক আছে, তাহলে আমাদের বনের খবর গল্পটা এখানে শেষ হয়ে গেল। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।